আসসালামু আলাইকুম। অভিশপ্ত রুম পর্ব ২। রায়হানের অবস্থা দেখে আমার মনে হলো তাকে জাগিয়ে রাখা দরকার। আমি তার হাতটা ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বললাম, রায়হান চোখ খোলো, আমাদের কিছু একটা করতে হবে। সে কোনো মতে চোখ খুলল। তার চোখগুলো যেন কাচের মতো নিষ্প্রাণ হয়ে যাচ্ছিল। সে শুধু অস্পষ্ট স্বরে বলল, রাজ, আমি আমি আর পারছি না। ঠিক তখনই একটি বিকৃত ছায়া আমাদের সামনে এসে দাঁড়ালো। সেটা ছিল শুভর অবয়ব, কিন্তু তার চেহারা ছিল বীভৎস। তার চোখ দুটো যেন গর্তের ভেতরে জ্বলছে, আর তার মুখে একটি পৈশাচিক হাসি লেগে আছে। সে তার ঠান্ডা হাতটা আমাদের দিকে বাড়িয়ে দিল। আমার শরীর তখন এতটাই ঠান্ডা যে কোনো প্রতিরোধ করার শক্তি পাচ্ছিলাম না। মনে হচ্ছিল শরীরের প্রতিটি কোষ জমাট বেঁধে যাচ্ছে। ঠিক তখনই একটি পুরনো মন্ত্রের মতো একটা কথা আমার মাথায় খেলে গেল। ছোটবেলায় দাদির কাছে শোনা একটা কথা, মৃত্যুকে ভয় পেলে মৃত্যু আসে, কিন্তু মৃত্যুকে উপেক্ষা করলে জীবন নতুন পথ দেখায়। এই কথাটা কেন জানি আমার মনে হলো এটাই এখন একমাত্র উপায়। আমি চিৎকার করে বললাম, আমরা তোমাকে ভয় পাই না শুভ, আমরা তোমার অভিশাপকে ভয় পাই না। আমার কথা শুনে শুভর অবয়বটা একটু কেঁপে উঠল। তার পৈশাচিক হাসিটাও যেন মিলিয়ে যেতে শুরু করলো। রায়হানও আমার কথা শুনে কিছুটা শক্তি পেল। সেও চিৎকার করে বলে উঠল, হ্যাঁ, আমরা ভয় পাই না। আমরা দুজন একযোগে চিৎকার করতে শুরু করলাম। আমাদের চিৎকার যেন রুমের শীতলতাকে ভেদ করে যাচ্ছিল। শুভর অবয়বটা ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করলো। তার চোখের জ্বলন্ত আলো নিভে গেল। রুমের তাপমাত্রা আবারও স্বাভাবিক হতে শুরু করলো। আমাদের শরীর আবারও গরম হতে শুরু করলো। পা দুটোর সাদা রঙও স্বাভাবিক হয়ে এলো। আমরা দুজন মেঝেতে ধপ করে বসে পড়লাম। ভয়ে আর ক্লান্তি দুটোই যেন আমাদের শরীরকে অবশ করে দিয়েছে। আমরা নিজেদের দিকে তাকালাম। দুজনেই হাঁপাচ্ছি। রায়হান বলল, আমরা আমরা বেঁচে আছি। আমি শুধু মাথা নাড়লাম। আমরা হয়তো বেঁচে আছি, কিন্তু এই রাতের ঘটনা আমাদের মনে চিরদিনের জন্য গেঁথে গেল। আমাদের হয়তো ২০৩ নম্বর রুম থেকে বেরিয়ে যাওয়া উচিত, কিন্তু আমরা জানি এই রহস্যের শেষ না দেখে আমরা শান্ত হতে পারবো না। শুভর অভিশাপ হয়তো আমাদের ছেড়ে গেছে, কিন্তু এর পেছনের কারণটা এখনও অজানা। সেই অজানা কারণই হয়তো আমাদের আবারও এই রহস্যের গভীরে টেনে নিয়ে যাবে। আমাদের চিৎকারে শুভর অভিশাপ হয়তো সাময়িকভাবে পিছু হটেছিল, কিন্তু ২০৩ নম্বর রুমের রহস্য আরও গভীরে পতিত হলো। আমরা দুজনই জানি এই লড়াই শেষ হয়নি। আমরা সিদ্ধান্ত নিলাম শুভর চিঠির লেখা সেই লোক এর পরিচয় খুঁজে বের করতে হবে, যে তাকে এই অভিশপ্ত ওষুধ দিয়েছিল। পরের দিন লাইব্রেরিতে গিয়ে পুরনো কলেজের নথিপত্র খুঁজতে শুরু করলাম। হঠাৎই করেই একটি পুরনো ফটোগ্রাফি বইয়ের ভেতরে আমার চোখ আটকে গেল। বইটা ছিল ১৫ বছর আগের ইনডোর স্পোর্ট মিটের। ছবির মধ্যে একটা পরিচিত মুখ আমার নজর কাড়ল। কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর মোশাররফ। অবাক করার বিষয় হলো, ছবির নিচে একটি ছোট ক্যাপশন লেখা ছিল, ডক্টর মোশাররফ হোসেন তার নতুন গবেষণামূলক কাজের জন্য ছাত্রদের সহায়তা খুঁজছেন। এই ক্যাপশনের পাশে একটা অদ্ভুত প্রতীক আঁকা ছিল, যা দেখতে ঠিক শুভ চিঠিতে পাওয়া প্রতীকের মতোই। রায়হান ফিসফিস করে বলল, শুভ তো রসায়নের ছাত্র ছিল না, তাহলে ডক্টর মোশাররফ কিভাবে তার সাথে যুক্ত? আমরা দুজনেই একটা শীতল অনুভূতি অনুভব করলাম। আমাদের মনে হলো এই রহস্যের জট শুভর মৃত্যুর চেয়েও বড়। আমরা জানতে পারলাম ডক্টর মোশাররফ কলেজের ল্যাবের পিছনে একটি গোপন ল্যাব চালাতেন, যা অন্য কোনো অধ্যাপক বা ছাত্র জানত না। শোনা যায় তিনি নাকি অমরত্বের ওষুধ নিয়ে গবেষণা করছিলেন, কিন্তু এক রাতে তার ল্যাব থেকে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়, এবং এরপর থেকে তিনি গায়েব হয়ে যান। কলেজের পুরনো নথিতে তার কোনো ঠিকানা বা পারিবারিক তথ্য পাওয়া গেল না। রাত গভীর হতে শুরু করেছে। ২০৩ নম্বর রুমে ফিরতেই অদ্ভুত একটা ঠান্ডা অনুভূতি আবার আমাদের ঘিরে ধরলো। এবার আর কোনো ফিসফিসানি নেই, শুধু একটি মৃদু গুনগুন শব্দ। মনে হলো কেউ যেন মন্ত্র পড়ছে। আমরা সাবধানে রুমের প্রতিটা কোণ পরীক্ষা করতে শুরু করলাম। হঠাৎ আমার চোখে পড়ল আয়নার ওপর অস্পষ্টভাবে কিছু লেখা ভেসে উঠেছে। অক্ষরগুলো এত ছোট যে পড়া কঠিন, কিন্তু ভালো করে তাকাতেই আমরা দেখতে পেলাম লেখাটা আসলে শুভর হাতের লেখা। সেখানে লেখা ছিল, সে মিথ্যা বলেছিল, সে আমার শরীরকে অমরত্ব নয়, শুধু জমাট বাঁধাতে চেয়েছিল। আয়নার লেখাটা পড়তে না পড়তেই সেটা মিলিয়ে গেল, কিন্তু আয়নার ভেতরে আমরা একটি বিকৃত মুখ দেখতে পেলাম। সেটা শুভ নয়, সেটা ডক্টর মোশাররফ হোসেনের মুখ। তার চোখে একটি উন্মাদ হাসি। আয়নার ভেতর থেকে তার মুখটা আমাদের দিকে ঝুঁকে এলো। তিনি চিৎকার করে বলতে লাগলেন, আমি মিথ্যা বলিনি, অমরত্ব কেবল মৃত্যুর মাধ্যমে পাওয়া যায়, আর তোমরাই হয়তো তার পরবর্তী শিকার। হঠাৎ করে রুমের সব আলো নিভে গেল। আমরা অন্ধকারে দাঁড়িয়ে। রায়হান তার মোবাইল বের করে ফ্ল্যাশ লাইট জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু সেটা আর কাজ করলো না। চারদিকে তখন একটি শীতল ভুতুড়ে হাসি শোনা যাচ্ছে। সেই হাসির শব্দে দেয়ালগুলো কাঁপছে। আমরা দুজনে অনুভব করলাম আমাদের পায়ের তলার মেঝে আবার বরফের মতো শীতল হতে শুরু করেছে। এবার আর কোনো ফিসফিসানি নয়, এবার ডক্টর মোশাররফ হোসেনের আত্মা আমাদের সামনে। সে হয়তো শুভরকে ব্যবহার করে তার গবেষণাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। আমাদের দিকে তাকিয়ে সে বলল,
তোমরা আমার সব গোপন তথ্য জেনে গেছো, এখন তোমাদেরও আমার গবেষণার অংশ হতে হবে। আমরা দুজনেই ভয়ে জমে গেলাম। ডক্টর মোশাররফের আত্মা আমাদের দিকে এগিয়ে আসছে। তার হাতে একটি কাচের শিশি, শিশির ভেতরে নীল রঙের তরল কিছু চিকচিক করছে। আমরা জানি এটাই সেই অভিশপ্ত ওষুধ। তারপর ডক্টর মোশাররফ আমাদের দিকে সেই নীল রঙের তরল ভরা শিশি নিয়ে এগিয়ে আসছে। তার চোখের উন্মুক্ততা দেখে আমার মনে হলো তিনি শুধু আমাদের রক্ত জমাট বাঁধিয়েই থামবেন না, তিনি আমাদের আত্মাকেও বন্দি করে রাখবেন। রায়হান ভয়ে ভয়ে জমে গেছে, তার পা দুটো আজ চলছে না। আমি তাকে ধরে বললাম, দৌড়া রায়হান। আমরা দুজনেই একযোগে পেছনের দিকে দৌড়াতে লাগলাম, কিন্তু রুমের মধ্যে যেন কোনো অদৃশ্য দেয়াল আমাদের পথ আটকে দিচ্ছে। যতই দৌড়াচ্ছি ততই মনে হচ্ছে আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি। ডক্টর মোশাররফের আত্মা আমাদের খুব কাছাকাছি চলে এলো। তার শিশি থেকে এক ফোঁটা নীল তরল মেঝেতে পড়তেই মেঝেটা ফসিলের মতো শক্ত হয়ে গেল। আমরা বুঝতে পারলাম তার উদ্দেশ্য কি। হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। শুভচিঠিতে লেখা ছিল, সে বলেছিল এই ওষুধ আমাকে অমর করবে, কিন্তু এখন মনে হচ্ছে সে মিথ্যা বলেছিল। এই লতিফ ছাত্রাবাসই আমার শেষ ঠিকানা। এই কথাটা থেকে একটি জিনিস স্পষ্ট, ডক্টর মোশাররফের ওষুধ অমরত্ব দেয় না, বরং জমাট বাঁধানোর মাধ্যমে আত্মাকে আটকে রাখে। হয়তো এর প্রতিষেধকও এই রুমের মধ্যেই লুকিয়ে আছে। আমি চিৎকার করে বললাম, রায়হান, ওই চিঠিটা কোথায় রেখেছি মনে আছে? রায়হান ভয়ে কাঁপতে কাঁপতে বলল, পুরনো বইটার ভেতর। আমি আর এক মুহূর্ত নষ্ট করলাম না। ডক্টর মোশাররফের আত্মা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ার আগেই আমি পড়ার টেবিলের দিকে ছুটে গেলাম। পুরনো বইটা হাতে নিয়ে আমি পাতা উল্টাতে লাগলাম। ওদিকে রায়হানকে দেখলাম, সে একপাশে সরে গিয়ে কোনো মতে ডক্টর মোশাররফের হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। আমি দেখলাম বইয়ের শেষ পাতায় একটা ছোট্ট হাতের লেখা, সেখানে লেখা আছে, আলোই একমাত্র পথ। আমি চিৎকার করে বললাম, রায়হান, লাইট জ্বালা।